First of all, I'd like to convey the most beloved Allah Pak who has given me chance to be here. First of all, I'd like to convey the most beloved Allah Pak who has given me chance to be here. I would like to congratulate my dearest student Nazibul who has invited me here. I would like to give a warm wishes to Mufti Abdul Matin Huzur who has communicate with me, and warm wishes of all the youngster of Modbari who maintained all this, and this is a beautiful program. Today's subject is education is wealth, so I am here of 20 minutes to speak about importance of education, why we should learn education, why we would like to move forward and everything. আগামী 19 মিনিট একটু কানে যন্ত্রণা দেব সবার, আর একটু আলোচনা করি, এক্সচেঞ্জ আওয়ার থট। আমি ভেতর থেকে বিশ্বাস করি আপনি যে জায়গায় বসে রয়েছেন ওই জায়গাটা থেকে আপনিও অনেক জানেন, আমিও খানিকটা জানি, তো আমাদের মতামত বিনিময় দরকার। যখন বিনিময় হয়, এক্সচেঞ্জ হয়, তখন কাজ ভালো হয়। তো প্রথমেই যে বিষয়টা আমার বলবার ইচ্ছে হচ্ছে, মানে ভারতবর্ষের এডুকেশন সিস্টেমটা হচ্ছে খারাপ। কেন খারাপ? সারা ভারতবর্ষে সাক্ষরতার হার যদি ধরি তাহলে 87.7% ভারতবর্ষের সাক্ষরতার হার। গ্রামের দিকে আরও কম, শহরের দিকে একটু বেশি, আর পুরো রেশিও মিলে 87.7%। 87.7% ভারতবর্ষ শিক্ষার হার, আর 83.10% যে শিক্ষা গ্রহণ করে সেই শিক্ষা কোনো চাকরি পাওয়ার যোগ্যতা রাখে না। তাহলে পরবর্তী পড়ে থাকলো 87, মানে 83 আর 7, 4, মাত্র 4% মানুষ এবার তাদের কর্মের জন্যে যোগ্য বলে বিবেচিত হয়। তাহলে অ্যাকচুয়াল সিনারি অর্থাৎ প্রকৃত চিত্রটা যদি একদম প্রথমেই আমরা দেখি যে অনেক বেশি সাক্ষরতার হার, কিন্তু কর্মের জন্য, কাজ করার জন্য, চাকরির জন্য, নিজেকে প্রতিষ্ঠিত করবার জন্য তৈরি হয় মাত্র 4% মানুষ, আর বাকিরা আমরা এলেবেলে হয়ে জীবন কাটাই। এখন এই জীবন কাটানোর এরকমভাবে তার কারণও কিছু আছে। কারণটা হচ্ছে বিশ্বাস। আমরা পৃথিবীর মানুষগুলো আমরা বিশ্বাসে চলি। এখানে আপনারা যারা বসে রয়েছেন আপনারা বিশ্বাস করেন যে আজকে এখানে এলে কিছু শুনবেন, কিছু গ্রহণ করবেন, ধারণ করবেন, আপনার জীবনে ভালো হবে, তাই আপনারা এসেছেন। বা এরকমও কেউ এসেছেন যাই দেখি কি হয়, মানে কিছু একটা হবে এই বিশ্বাস রয়েছে। আপনি কাউকে টাকা ধার দিচ্ছেন, আপনি বিশ্বাস করছেন সে ফেরত দেবে। আপনি কোথাও যাচ্ছেন, বিশ্বাস করছেন ওখানে গেলে কিছু একটু ভালো হবে, তাই আপনি যাচ্ছেন। আপনি কাজ করছেন, এটা বিশ্বাস করে যে আপনার মালিক টাকা দিয়ে দেবে।
আপনি ভবিষ্যৎ ইন্স্যুরেন্স করছেন, আপনার লাইফ ইন্স্যুরেন্স, ব্যাংকে টাকা রাখছেন, আপনি বিশ্বাস করছেন যে টাকা ফেরত দেবে। তাহলে পুরো বিশ্বাসের উপরে পৃথিবী চলছে। কিন্তু সমস্যা হচ্ছে আমরা নিজেরাই শুধু নিজেদের বিশ্বাস করি না। আমরা শুধু নিজেরাই নিজেদের বিশ্বাস করি না, আর বাকি পুরো পৃথিবী বিশ্বাসে চলে। নিজেদের প্রতি বিশ্বাসটা আগে তৈরি করা দরকার। এখানে আমরা যারা বসে রয়েছি, আমাদের নিজেদের প্রতি বেশিরভাগ মানুষের বিশ্বাস নেই। আমি জানি অনেকের রয়েছে, কিন্তু নিজেদের প্রতি বিশ্বাস নেই। তাই জন্য আমাদের জীবন গড়পড়তা মানুষের মতন হয়ে যায়। এখন পৃথিবী ভোগ করে যায় 2% মানুষ, আর 98% মানুষ তারা এক্সিস্ট করে, অর্থাৎ অস্তিত্ব টিকিয়ে রাখে। এখানে যারা ইয়াংস্টার বসে রয়েছে, এখানে যারা আমার বড়রা বসে রয়েছেন, সবাইকে সম্মান জানিয়ে বলছি যে মাত্র 2% মানুষ জীবন উপভোগ করে যায়, তারা বেঁচে যায়। লিভ মানে বাঁচা, আর এক্সিস্ট করা মানে হচ্ছে অস্তিত্ব টিকিয়ে রাখা। আমরা অস্তিত্ব টিকিয়ে রাখি। সকালবেলা উঠছি, খাচ্ছি, কিছু একটা কাজ করছি, বাড়ি আসছি, শুচ্ছি। সকালবেলা উঠছি, খাচ্ছি, কিছু একটা কাজ করছি, বাড়ি আসছি, শুচ্ছি, আবার সেম থিং। মানে দেখবেন পরিবর্তন নেই খুব একটা কিছু। এর মানে হচ্ছে আমরা এক্সিস্ট করছি, আমরা অস্তিত্ব টিকিয়ে রাখছি আমাদের। কিন্তু আমাদের বাঁচতে হবে, উই হ্যাভ টু লিভ। এই বাঁচাটা কি করে হবে? যখন আপনি আপনার সাফল্য পাবেন। এবার আপনি প্রশ্ন করবেন, তাহলে সাফল্য কি? সাফল্য হচ্ছে আপনার স্যাটিসফ্যাকশন, আপনার সন্তুষ্টি। এই সন্তুষ্টিটা কি? এই সন্তুষ্টি হচ্ছে আপনি যা চান জীবনে, আপনি যা হতে চান জীবনে, আপনি যা চান জীবনে, আপনি সেইটা করতে পারছেন, মানে আপনার জীবন সন্তুষ্টি, আপনি বাঁচতে পারছেন। আর যতক্ষণ না এটা হচ্ছে, আপনি অস্তিত্ব টিকিয়ে রাখছেন আপনার। একটা সুন্দর জীবন আপনি পেলেন, সেই জীবনটা প্রতিদিন একটু একটু করে ক্ষয়ে যাচ্ছে, একটা সময় শেষ হয়ে যাবে। অস্তিত্ব টিকিয়ে রেখে পৃথিবী থেকে বিদায় নিচ্ছি আমরা। আর এই অস্তিত্ব টিকিয়ে রাখবার প্রধান কারণ হচ্ছে আমাদের মধ্যে বিশ্বাস নেই। বলছিলাম আমরা পুরো পৃথিবীকে চালাচ্ছি বিশ্বাসের বলে, কিন্তু শুধু আমরা নিজেদেরকে বিশ্বাস করছি না। একটা ছোট্ট গল্প বলি। একটা বড় কোম্পানির মালিক এখন হঠাৎ করে খুব লোকসানের মধ্যে দিয়ে যাচ্ছে। তার কর্মচারীদের বেতন দিতে পারে না, তার সাপ্লায়ার্সদের টাকা পয়সা দিতে পারে না, তার কোম্পানি প্রতিদিন লসে রান করছে, কোটি কোটি টাকা লস হচ্ছে। এরপরে কোম্পানির শেয়ার মার্কেট ফল ডাউন করে গেছে। তো একটা সময় এত খারাপ অবস্থা, কোম্পানির মালিক হতাশ হয়ে গেল যে আমি আর পারবো না। তো একটা সময় এরম টেন্ডেন্সি চলে এলো যে এই দেনার বোঝা মাথায় নিয়ে বেঁচে থাকবার থেকে আমার মরে যাওয়া ভালো। তো এলোমেলোভাবে ঘুরতে ঘুরতে একটা পার্কের মধ্যে গিয়ে বসে পড়লেন। পার্কের মধ্যে বসে খুব মনমরা হয়ে আছে। হঠাৎ করে এরকম মনমরা একটা খারাপ থাকা লোক এরকমভাবে পার্কের মধ্যে বসে আছে। একজনের কিরকম মনে হলো, তার ওই বেঞ্চে এসে বসলো, এসে বলছে, দাদা আপনার কি হয়েছে? তো আমাদের যখন দুঃখ হয়, দেখবেন আমরা কারোর সাথে বলতে পারলে আমরা খুব হালকা হই। কেউ যখন কান্না করে আস্তে আস্তে হালকা ফোঁপায়, তখন একটু সহানুভূতি দিলে দেখবেন কেঁদে ফেলছে। তো যেই জিজ্ঞেস করেছে যে আপনি এখানে আসেন কেন, মন খারাপ কেন, তো সব কথা খুলে ফেললো। বলছে আচ্ছা এই সমস্যা। তো উনি পকেট থেকে একটা চেক বার করলেন। চেক বার করে ওখানে 5 কোটি টাকার একটা চেক লিখে দিলেন। চেকটা লিখবার পরে নিচে সই করলেন রক ডি ফেলার, মানে পৃথিবীর অন্যতম ধনীদের মধ্যে একজন, দিয়ে বলছে এই চেক এই নিয়ে তোমার সমস্ত দেনা শোধ করে দাও। আর তোমার যদি মনে হয় তাহলে 1 বছর পরে ঠিক এখানে এসে তুমি আমার টাকা ফেরত দিতে পারো। বলে লোকটা উঠে চলে গেলেন। ওই লোকটা এবার অনেক টাকা দেনা, তো লোকটা এবার প্রাণ ফিরে পেল। হঠাৎ করে টেনশন তার সব দূর হয়ে গেল।
হাতে 5 কোটি টাকার চেক, সে সমস্ত দেনা শোধ করে আবার তার কোম্পানিটাকে রান করাতে পারবে। একটা জোশ ফিরে এলো তার মধ্যে চেকটা পেয়ে। সে বাড়ি চলে এলো, রাতে ভাবছে কাকে কিভাবে টাকা দেবে। তো চেকটা তো তার কাছে আছে, 2-3 বার খুলে দেখলো রাতের বেলা, চেক তো তার কাছে আছে, এবার কি করা যায়। তো উনি ভাবলেন যে চেকটা রেখে দিই, আমার কাছে তো আছেই চেকটা, তো আমি চেষ্টা করে দেখি যে অন্যভাবে দেনাগুলো মেটাতে পারি কিনা। তো পরের দিন অফিসে এসে স্ট্র্যাটেজি সাজালেন কিভাবে কি করা যায়। ওখান থেকে অল্প কিছু টাকা নিলেন, ওখান থেকে যে টাকা পেত তাকে ডাকলেন। তো এরকমভাবে আস্তে আস্তে কোম্পানি রান করালেন এবং খুব অল্প সময়ের মধ্যে ওই চেকটা না ভাঙিয়েই তিনি একটা ভালো জায়গায় চলে এলেন এবং আরও কিছুদিন পরে কোম্পানির মুনাফা থেকে তিনি সমস্ত রকমের দেনা পরিশোধ করে দিলেন। কোম্পানি ভালো জায়গায় যাচ্ছে, চেকটা তার খরচ করতে হলো না। ওই চেকটা যা আছে একটা বিরাট আত্মবিশ্বাস তার ছিল। তো 1 বছর পরে তার কোম্পানি প্রচুর লাভ করল, অনেক টাকা লাভ করে গেল। ঠিক 1 বছর পরে ওনার মনে হলো এবার টাকাটা ওনাকে আমি ফেরত দেবো, ওই চেকটা তো আমার লাগেনি। তো পার্কে গিয়ে উনি ওই জায়গায় অপেক্ষা করছেন, গিয়ে দেখলেন যে তার পরের যে চেয়ারটাতে রয়েছে ওখানে একটা মানুষ বসে রয়েছে এবং সেই লোকটা যে তাকে চেকটা দিয়েছিল উনি গিয়ে এবার ওনাকে বলছেন, স্যার আপনার চেকটা আমি ফেরত দিতে এলাম, আমাকে চিনতে পারছেন? তো উনি মাথা নাড়ছেন। তো উনি বুঝে গেলেন যে চিনতে পেরেছে। তো যখন চেকটা ফেরত দেবে এরকম কথোপকথন চলছে, একটা নার্স ছুটে এলো। নার্স উনি ছুটে এসে ওই লোকটাকে টেনে নিয়ে চলে যাচ্ছে। তো ইনি তো অবাক যে আমি চেক দিতে এলাম, লোকটা 2 মিনিট দাঁড়াক, আপনি টেনে নিয়ে যাচ্ছেন কেন? বলছে স্যার কিছু মনে করবেন না, উনি হচ্ছেন ওনার ব্রেনের সমস্যা, উনি 5 বছর ধরে ব্রেনের সমস্যায় ভুগছেন, এলোমেলো কথা বলেন, উনি নিজেকে পৃথিবীর ধনীতম মানুষ ভাবেন, আপনি ওনার কথা কিছু মনে করবেন না, আপনি যান। লোকটাকে নিয়ে চলে গেল, চেকটা হাতে করে লোকটা বসে রইল। চেকটা হাতে করে লোকটা বসে রইল, 8 ঘন্টা চিন্তা করছে যে এই চেকটা তাহলে ফেক, এই চেকটা নকল চেক, এই চেকে কোনোদিন টাকা উঠতো না। কিন্তু শুধুমাত্র ওই চেক থাকবার কারণে, আত্মবিশ্বাস থাকবার কারণে সে কিন্তু ঘুরে দাঁড়াতে পেরেছিল। তো আমাদের বিপদের সময় প্রকৃত বন্ধু হচ্ছে আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্ট। আমাদের মধ্যেকার একটা শক্তি রয়েছে সবার। আল্লাহ সবাইকে 2টো চোখ, একটা সুস্থ ব্রেন, একটা সুস্থ দেহ, 2টো হাত, 2টো পা দিয়ে পাঠিয়েছে পৃথিবীতে। রতন টাটার তাই, বিল গেটসেরও তাই, সবার এরকম 2টো হাত, 2টো সুস্থ চোখ, একটা দেহ দিয়ে পাঠিয়েছে। কেউ সেটাকে ব্যবহার করে সুন্দর জায়গায় রাখে, কেউ ব্যবহার করে না। তাহলে আমরা কিন্তু না ব্যবহার করবার দলে। সো উই হ্যাভ টু কাম টু ইউজ ইট। আমাদের ওই ব্যবহার করতে হবে। আর ওই চেকের মতো যে আত্মবিশ্বাস, ওই আত্মবিশ্বাসটা কিন্তু আমাদের সবার আগে লাগবে। যদি আপনার মধ্যে আত্মবিশ্বাস না থাকে তাহলে কোনো কাজেই আপনি কিন্তু সাকসেস পেতে পারেন না। একটা কথা রয়েছে ইংরেজিতে, ইফ ইউ থিঙ্ক ইউ ক্যান, ইউ ক্যান। যদি আপনি ভাবেন আপনি পারবেন, তো আপনি পারবেন। তো আমরা তো মরার আগে মরে যাই সবার আগে। দ্যাট ইজ দ্য মেইন থিং ফর নট হ্যাভিং এনিথিং। দেখুন ভারতবর্ষের এডুকেশন, আজকের আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা হচ্ছিল। ভারতবর্ষের এডুকেশন সিস্টেম খারাপ। এখন আপনি বলেন, আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি a+b² সূত্র, a² + b² + 2ab। এবার আপনি বলেন তো বাস্তবের প্রয়োগ কি? বাস্তবের কোনো প্রয়োগ নাই। আপনি কোনো প্রিন্সিপালকে জিজ্ঞেস করেন, শিক্ষককে জিজ্ঞেস করেন, বাস্তবের প্রয়োগ নেই। আমরা শিখে আসি। আমাদের ভারতবর্ষে যত ইঞ্জিনিয়ার তৈরি হয় প্রতি বছরে, সুইজারল্যান্ডের অত মানুষ নেই। আমাদের যত ইঞ্জিনিয়ার তৈরি হয় সুইজারল্যান্ডে অত মানুষ নেই, কিন্তু সুইজারল্যান্ড আমাদের থেকে রিসার্চ এবং ইঞ্জিনিয়ারিংয়ে অনেক এগিয়ে। ওয়াই? বিকজ অফ এডুকেশন। ভালো, তাদের শিক্ষা ব্যবস্থার নীতি অনেক সুন্দর। যেই ছেলেটা ছোটোবেলা থেকে ক্লাস 12 অবধি ইংরেজি পড়ে, আপনি তাকে 12 পড়ার পরে 5টা সেন্টেন্স ঠিক করে বলতে পারবে না। 12 বছর পড়াশোনা করছে, লাভ কি? অথচ ঠিক একই জিনিস 5 মাস একটা ছেলেকে রেখে দাও, সিস্টেম দিলে 5 মাসে সে শিখে যাচ্ছে। ইটস অনলি বিকজ আওয়ার এডুকেশন সিস্টেম ইজ নট গুড। তাই বলে কি আমরা হেরে যাব? ওখান থেকে ছেড়ে দেবো যে দরকার নেই? এখান থেকে শুরু হয় নিজের সাথে যুদ্ধ।
আপনি যদি নিজের সাথে যুদ্ধ করতে পারেন এবার, এবং আপনি যদি নিজেকে সেই জায়গায় ডেভেলপ করতে পারেন, তাহলে এই পৃথিবী আপনার। আমি অনেকবার বলেছি, পৃথিবীর বয়স 13 ট্রিলিয়ন বছর। জাপান 7D আবিষ্কার করেছে। বাংলাদেশে সোফিয়া নামে একটি রোবট সারা রেস্টুরেন্ট ঘুরে সার্ভ করছে। আগামী 10 বছর পরে পৃথিবী কোন জায়গায় যাচ্ছে আমাদের ধারণা চিন্তার বাইরে। আই হ্যাভ সেড সো মেনি টাইমস ইন মাই স্পিচ যে বাচ্চারা যারা এখন বড় বড় ব্যাগ নিয়ে স্কুলে যাচ্ছে, এরপর ওই ব্যাগ থাকবে না, একটা ট্যাব নিয়ে স্কুলে যাবে। এত বড় বড় মোবাইল আমরা ব্যবহার করি, আমাদের ছেলেমেয়েরা বলবে, বাবা তোমরা এত বড় বড় মোবাইল ব্যবহার করতে, তোমাদের স্পন্ডালাইটিস হতো না? তখন কানের মধ্যে একটা পিস আবিষ্কার হয়ে যাবে, সারাদিন লোক কানে দিয়ে রাখবে। সেলফি তুলছে এইভাবে, তখন আর সেলফি তোলা হবে না, চশমায় ক্যামেরা থাকবে, সারা দিন ছবি উঠছে। রাতের বেলা ফিরে কম্পিউটারে দিয়ে যেগুলো রাখবেন রেখে দেন, ফেলবেন ফেলে দেন। দ্য ডে উইল কাম লাইক দিস। এরকম একটা পৃথিবী কিন্তু আসছে। সেই পৃথিবীর সাথে বিবর্তিত হতে গেলে আপনাকে কিন্তু এখন থেকে তৈরি হতে হবে। উইদাউট এডুকেশন আর নেশন ক্যানট বি উইন। শিক্ষা ছাড়া কোনো জাতি সফল হতে পারে না, এটা আমাদেরকে মেনে নিতে হবে। আই হ্যাভ সেড সো মেনি টাইমস অ্যাবাউট পিথাগোরাস। খুব বড় একজন মানুষ পিথাগোরাস, উনি বলেছিলেন একটি দারুণ কথা, যে আমি যখন বুদ্ধিমান ছিলাম তখন পুরো পৃথিবী বদলাতে চেয়েছিলাম, এখন আমি জ্ঞানী তাই আমি নিজেকে বদলানোর চেষ্টা করি। তো আমাদের আজকে এখান থেকে আমাদের এই প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে যে আমি নিজেকে বদলাবো। আমরা এখন জ্ঞানী। নাও দ্য টাইম হ্যাজ কাম টু সে, এই নিজেকে বদলাবো কিভাবে, নিজেকে বদলাবো কিভাবে? দেয়ার আর সাম ওয়ে টু চেঞ্জ ইয়োর সেলফ। গতানুগতিক যে রাস্তা চলছে, ওই রাস্তা থেকে একটু বেরিয়ে আসতে হবে। দেখেন, সবাই সামনে দাঁড়িয়ে রয়েছে, এখন মাথা উঁচু করে দেখছি, দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। একটু মাথাটা হেলালে কিন্তু পুরো রাস্তা দেখা যায়, আমরা মাথা হেলাই না। আমাদের সোচ, থট, চিন্তাধারা বদলাতে হবে। এই চিন্তাধারা আমরা যেই রকমভাবে এতদিন ভেবে এসেছি, আমি আপনাদের কাছে অনুরোধ করছি সবাই মিলে একটু আমাদের চিন্তাধারা বদলাই। এই যে মালঞ্চ, বসিরহাট, বেড়াচাপা, টাকি, হাসনাবাদ, আমরা এটাকে পৃথিবী ধরে নিয়েছি, আমরা এর বাইরে আর কিছু ভাবি না। পৃথিবীর 1000 কোটির বেশি মানুষ, এত দেশ, 195টা উল্লেখযোগ্য দেশ, সব মিলিয়ে 300টার বেশি দেশ, এত জায়গা, এত মানুষ, এত স্কোপ, এত চেয়ার, এত সুযোগ, আমরা কোনোটাই কাজে লাগাতে নারাজ। আমরা ভেবে নিয়েছি যে আমাদের জীবন বোধহয় এভাবেই চলবে, কিন্তু আসলে ঈশ্বর সবার মধ্যে সুপ্ত প্রতিভা দেন, সবার মধ্যে। আপনি বসে রয়েছেন, আপনি বসে রয়েছেন, আমি বসে রয়েছি, আপনি বসে রয়েছেন, সবার মধ্যে একটা সুযোগ রয়েছে তৈরি করা, সবার মধ্যে একটা অপরচুনিটি রয়েছে। আমরা সেই অপরচুনিটিটাকে আসলে কোনোদিন ব্যবহার করি না, শুধুমাত্র আমাদের চিন্তাধারা বদলানোর কারণে। সো ফার্স্ট উই হ্যাভ টু চেঞ্জ আওয়ার থট। হাউ উই হ্যাভ টু চেঞ্জ আওয়ার থট? আমরা আমাদের এই থট, এই চিন্তাটাকে কীভাবে বদলাবো? দেখেন, পৃথিবীতে 3 ধরনের মানুষ থাকে। এক ধরনের মানুষ হচ্ছে লস পার্সোনালিটি। লস মানে হেরে যাওয়া। এই মানুষগুলো সবসময় ভাবে, ও বাবা আমি করবো, এটা তো আমার দ্বারা হবে না, ওই কাজ ও তো আমার দ্বারা জীবনে সম্ভবই না। আবার একটা নতুন কিছু, না ওটা আমি পারবো না, তুই যা। আবার কিছুতে, না ওটা তুমি যা, ওটাতে আমার দ্বারা হবে না। কোনো কিছু শুরু করবার আগে মরণের আগে মরে যাচ্ছে। এইসব মানুষ জীবনে যেতে না। এইসব মানুষ হেরে যাওয়া মানুষে, প্রান্তিক মানুষ হয়ে একটা পুরো জীবন কাটিয়ে পৃথিবী থেকে বিদায় নেয়। আর এক ধরনের পার্সোনালিটি থাকে, কটা হচ্ছে উইন লস পার্সোনালিটি। কখনো ভাবে পারবো, কখনো ভাবে পারবো না, আমার দ্বারা হবে না, আবার একটু চেষ্টা করে, আবার বলে পারবো না, আবার একটু চেষ্টা করে। এরকম খুব মামা কাকার বিশাল ভাগ্য ছাড়া এ মানুষ যেতে না। খুব ভাগ্য, খুব লাক ফেভার ছাড়া। কখনো খুব লাক ফেভার করলে জিতে যায়। আর একটা ধরনের পার্সোনালিটি থাকে কল উইন পার্সোনালিটি। চলো লড়কে লেঙ্গে, জো হোগা দেখা যায়গা। কোনো কিছুতে পারবো, ইয়েস আই ক্যান, অবশ্যই আমি পারবো, আই ক্যান, আমি পারি, আই ক্যান প্রুভ মাই সেলফ।
এইসব মানুষগুলো জীবনে জিতে যায়। So how we have to change our thought? First we have to come in win-win personality. আমরা যারা এখানে বসে রয়েছি, আমাদের প্রত্যেকের এই সামাজিক দায়বদ্ধতা রয়েছে, আমাদের জীবন রয়েছে এবং আমাদের পরবর্তী প্রজন্ম রয়েছে। এই পরবর্তী প্রজন্মের জন্য আমাদের ধারণা, আমাদের সোচ, আমাদের চিন্তাধারা বদলে ওই উইন পার্সোনালিটি তৈরি করতে হবে। আপনি আপনার সন্তানকে যদি প্রতিদিন বাড়ি গিয়ে বলেন, স্বপ্ন দেখান, কথা বলেন, বিষয় নিয়ে ভাবান, তাহলে দেখবেন তার চিন্তাধারা ওই রকম হচ্ছে। আবার তাকে এমন একটি স্কোপ দেন, সে একটু ছোট জায়গায় থাকবে, তার চিন্তাধারা ওরকম হচ্ছে। একজন বড় দার্শনিকের কথা, আমাকে 5 বছরের 5টা ছেলে দাও, 20 বছর পরে যদি ডাক্তার চাও ডাক্তার করে দেবো, ডাকাত চাও ডাকাত করে দেবো, বড় দার্শনিক চাও দার্শনিক করে দেবো। তাহলে আমাদের চেষ্টা, চিন্তা আর চেতনা আর আমাদের নিজস্ব যে প্রচেষ্টা, এইগুলো মিলে কিন্তু আমরা তৈরি হই। আমাদের এই তৈরি হওয়ার জায়গাটাতে থাকতে হবে। I said once again, अगर किसी चीज़ को सच्चे दिल से चाहो तो पूरी कायनात उसकी मिलाने की साजिश में लग जाती। কোনো জিনিস যদি মন থেকে চাও, সারা পৃথিবী তোমাকে দেওয়ার জন্য থাকবে। আপনি মাছের বিজনেস করছেন, আপনি চাকরি করবেন, আপনি একটা ব্যবসা করবেন, আপনি নতুন একটি দোকান করবার চেষ্টা করছেন, সমস্ত কনসেন্ট্রেশন আপনার ওই দিকটাতে থাকবে। আমাদের সমস্যা হচ্ছে আমরা অনেক কিছু করতে চাই, আমরা অনেক কিছু করতে চাই, এটা করি সেটা করি। দেখবেন যারা অনেক কিছু করে তাদের ভাত হয় না, যারা অনেক কিছু করে তাদের ভাত হয় না। যারা স্পেশাল হয় তারা কিন্তু জীবনে একটা ছাপ রেখে যায়। দিস ইজ টাইম ফর এসকে স্পেশাল নলেজ, দিস ইজ নট টাইম ফর জিকে জেনারেল নলেজ। সব জানার দরকার নেই। আপনি জানেন একটি কলেজে একজন প্রফেসর কটা সাবজেক্ট পড়ায়? জানেন একজন কলেজে একটা টিচার একটা সাবজেক্ট পড়ায়, ইয়েস। আর প্রাইমারি স্কুলে একটা টিচার কটা সাবজেক্ট পড়ায়? সব পড়ায়, তাই না? তো সব পেয়ে সে বেতন পাচ্ছে 20,000 টাকা, আর একটা পড়িয়ে সে বেতন পায় 70,000 টাকা। হাউ? দিস ইজ আ সিস্টেম। খারাপ ভালো যাই হোক মেনে নিতে হবে। উই হ্যাভ টু কাম ফর দি স্পেশাল নলেজ। আমাদের স্পেশাল অর্থাৎ কোনো একটা বিষয়ে আমাকে সঠিক হতে হবে। আজ নয়, কাল নয়, পরশু নয়, এরকম একটা সময় আসবে যেদিন আপনি জিতবেন। আমাদের আসলে ওই প্রচেষ্টা কখনো হয়নি। আমাদের এডুকেশন সিস্টেম খারাপ। আমাদের বলা হয় পড়ো পড়ো পড়ো, কি পড়বো জানি না, লেখো লেখো, কি লিখবো জানি না। ছাত্ররা আসছে, পড়িয়ে যাচ্ছি, আমরা জানি না কি করা উচিত, কি পড়ানো উচিত। দিস ইজ দ্য সিনারিও অফ ইন্ডিয়া এডুকেশন। আপনি জানেন পৃথিবীর সমস্ত সভ্য দেশে ছেলে মেয়েদের স্বপ্ন দেখানো হয়। তারা যদি না বুঝতে পারে যে এডুকেশন, শিক্ষাটা কি, শিক্ষা করে কত দূর যাওয়া যায়, শিক্ষা নিয়ে মানুষ পৃথিবী চষে ফেলতে পারে, এই স্বপ্নটাকে তো আমরা কখনো দেখাইনি। এই স্বপ্ন দেখাতে হবে। তাই বলে কি থেমে যাবো এখানে? নট ইভিন। যেখান থেকে আমাদের যাত্রাটা শুরু হচ্ছে আজকে, আমি জানি, আমি ভেতর থেকে বিশ্বাস করি আজকে এখানে যারা আপনারা উপস্থিত হয়েছেন, যাদের কান অবধি আমার এই শব্দ পৌঁছাচ্ছে, আপনারা এখানকার শুদ্ধতম মনের কিছু মানুষ এখানে বসে রয়েছেন। আপনার মধ্যে বোধ, শিক্ষা, রুচি, সংস্কৃতি না থাকলে আপনি এখানে আসতেন না। আর যদি আল্লাহতে বিশ্বাস করি তাহলে এটা মেনে নিই যে আপনি এখানে আজকে এসেছেন এবং আজকে এই আমাদের কয়েকজনের কথা আপনি শুনবেন। তার মানে এই কিছু কথার সাথে আজকে আপনি বসে রয়েছেন, এর কোথাও একটা আগামীতে এর কোথাও একটা ফলশ্রুতি রয়েছে, নইলে আপনি এখানে আজকে আসতেন না। আমাদের পৃথিবীটা তো খুব ছন্দে চলে এবং আমরা এটা সবাই জানি যে আমাদের গতি প্রকৃতি জীবনের সব তো আল্লাহ লিখে রেখেছে, তাই না? বিশ্বাস করেন তো? তাহলে এই যে এটাও লেখা রয়েছে যে আপনি আজকে আমার কথা শুনতে আসবেন, আপনার সাথে আমার আলাপ হবে, আপনার সাথে আমার বিনিময় হবে এবং এর থেকে আপনিও কিছু নিয়ে যাবেন ভবিষ্যতের জন্য, আমিও নিয়ে যাবো ভবিষ্যতের জন্য। এই বসাটা কখনোই এরকম স্পয়েল হতে পারে না, পুরো মিথ্যে হতে পারে না। এখানে কেউ রয়েছেন যার এই কিছু কথা এখানকার আজকের এই সেগমেন্ট তার কাছে লাগবে। এখানে বসে রয়েছেন কেউ যাদের জীবনটা আগামীতে বদলাবেই, কারণ ইতিহাস বলে এরকম এক একটা সেমিনার, এক একটা জায়গার সমস্ত কিছু বিফলে যেতে পারে না। কেউ এখানে বসে রয়েছে
সবাই এই কথাগুলো শুনবেন এই প্রত্যাশা আমি রাখি না। কেউ কেউ নাই শুনতে পারেন, কেউ কেউ শুনছেন খুব একটা সিরিয়াসলি নিচ্ছেন না, আবার কেউ কেউ কিন্তু খুব মনোযোগ সহকারে আপনি চিন্তা ভাবনা শুরু করে দিয়েছেন। ইয়েস, উই হ্যাভ টু থট। আমাদের ওই থট, ওই চিন্তা করতে হবে, নিজেকে নিংড়ে নিতে হবে। যতক্ষণ না দিতে পারবেন ততক্ষণ দেখবেন সাফল্য আসছে না। কোনো কিছুতে খুব ছোট জিনিস হোক, বাট ইট উড বি সুপারলেটিভস। সুপারলেটিভস মানে হচ্ছে সবচেয়ে বেস্ট হই। আমরা যদি সালের হিসেব দেখি, 2000 সাল ছিল না, গুড হলে চলে যেত, গুড মানে শুধু ভালো। 2010 সালে এসে বেটার, আরেকটু ভালো হলে চলে যেত। 2020 সালে এসে বেস্ট হতে হবে, বেস্ট, নাহলে চান্স নাই। ওই ভালো খুব ভালোতে আর হবে না, এবার বেস্ট হতে হবে। একটা কাজের জন্যে একটা পোস্ট 1000 ক্যান্ডিডেট, কেন আমি আপনাকে নেব, কেন কেউ আমাকে নেবে? তার তো নির্দিষ্ট কিছু কারণ থাকবে। তাহলে ওই নির্দিষ্ট কারণটা প্রথমে খুঁজে বার করতে হবে। উই হ্যাভ টু ড্রিম। বলা হয় ড্রিম ইজ নট দ্যাট হোয়াট ইউ সি ইন স্লিপ, ড্রিম ইজ দ্যাট হোয়াট ডাজ নট লেট ইউ স্লিপ। স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটা যেটা তোমাকে ঘুমাতে দেয় না। সো উই হ্যাভ টু কাম ডাউন টু চেঞ্জ আওয়ার সেলফ। আমাদের অনেক কিছু থাকে না, অনেক কিছু আমাদের নেই, তারপরেও আমাদের চেষ্টা করতে হবে যে অনেক কিছুর মাঝখানে নিজেকে তৈরি করা। দ্যাট ইজ ইম্পর্টেন্ট, ডিল উইথ দিস। সময়টা খুব সংক্ষেপ, আমাকে 20 মিনিট সময় দেওয়া হয়েছিল, আমি অনেক বেশি বলে ফেলেছি। তারপরে কেন কি in this very short period of time I cannot express myself properly. এখন এরকম কিছু জলজলে চোখ যখন সামনে থাকে, আমি জানি ইট ক্যান এফেক্ট, এর একটা ফলাফল পড়বে। বাট অনেক ছোট একটি সময় হুজুর রয়েছেন, মাই রেসপেক্টেড, হি উইল সে সামথিং, উনিও কিছু বলবেন। আমি শুধু বলে যাই যে আমাদের কিছু না থাকা মানুষেরও অনেক কিছু আছে। কিছু থাকছে না আপনার কাছে, ওটা কিন্তু একটা বিরাট বড় কিছু থাকা। আমি হুজুরকে একদিন এই গল্প শুনিয়েছিলাম, এই গল্পটা বলে শেষ করি। হুজুর আর সর্বোচ্চ 3-4 মিনিট নেই। না না না, অবশ্যই বলবেন, 3-4 মিনিট নেই। একটা ছেলে গ্রাজুয়েশন পাশ করে বসে আছে, প্রতিদিন ইন্টারভিউ যায়, তাকে কেউ নেয় না, সবাই বাদ দেয়। তো উনি ঠিক করলো যে চাকরি বাকরি কিছু পাচ্ছি না, খুব হতাশ, আর ভালো লাগছে না জীবনে। তো এবার দেখলো যে একটি বড় কোম্পানি সুইপার নেবে, ঝাড়ুদার, গ্রাজুয়েট ছেলে, ঝাড়ুদারের একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখে ইন্টারভিউ দিতে গেল। বিরাট বড় কোম্পানি। তো ইন্টারভিউ 1 রাউন্ড, 2 রাউন্ড, 3 রাউন্ডে, 4 রাউন্ডে ইন্টারভিউ শেষ, উনি চাকরি পেয়ে গেলেন, বিরাট খুশি। তো এবার শেষে ওনার সাথে যখন কথা হচ্ছে যে স্যার আপনাকে আমাদের ইমেল আইডিটা দিন, মেল আইডি, ওইটাতে আমাদের সমস্ত লেনদেন এবং আমাদের অফিস সংক্রান্ত সব কিছু ডিটেল আপনাদেরকে জানিয়ে দেব। তো ছেলেটা বলছে স্যার আমি তো গরিব মানুষ, আমার কাছে তো মেল আইডি নেই, মেল আইডি হতে গেলে একটা কম্পিউটার লাগে, আমার তো কম্পিউটারই নেই, আমি তো তাই জানি না, আমি কি করে মেল আইডি তৈরি করব। তো বলছে সরি, মেল আইডি নেই, আপনাকে এই চাকরি দিতে পারবো না। অনেক রিকোয়েস্ট করলো, শুনলো না। 3-4 তলা থেকে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নামছে, আর ভাবছে যে হে ঈশ্বর, আমার এই চাকরিও হলো না। পথে হেঁটে হেঁটে বাড়ি ফিরছে। এবার পকেটে হাত দিয়ে দেখলো $20 আছে, $20। তো হেঁটে হেঁটে আস্তে আস্তে দেখছে যে কি করবো, এই জীবন আর রেখে লাভ নাই, কিছুই করতে পারলাম না এতদিনে। তো হাতে পকেটে যে ওর সর্বশেষ সমস্ত ওর যা এতদিনের রোজগার, তার $20 উনি রেখে দিয়েছেন। যেতে যেতে দেখছে যে টমেটো বিক্রি হচ্ছে অনেক। তো মাথায় কি ভূত চাকলো, $20 দিয়ে সমস্ত টমেটো কিনে বাড়ি নিয়ে চলে গেছে। বাড়ি গিয়ে টমেটোগুলো ধুয়েছে ভালো করে, এক একটা করে ধুয়ে 1 কিলো করে সমস্ত করেছে। পরের দিন সকালবেলা ওর মাথায় এটাই চিন্তা করলো যে একটা বড় ঝুড়ি করে ওই সমস্ত টমেটো রেখে দিয়েছে 1 কিলো করে, সমস্ত বাড়ি বাড়ি গেছে, সব বিক্রি করে দেখলো $20টা $32 হয়ে গেল। পরের দিন আবার কি করলো, সব $32 টমেটো কিনে আনলো, আবার সমস্ত একটা একটা করে ভালো করে ধুয়েছে।
ধুয়ে ভালো করে প্যাক করে আবার বিক্রি করে, বাজারে যেই দর ছিল তার থেকে একটু বেশি দেয়, সুন্দর দেখাচ্ছে, সব মানুষ কিনে ফেলেছে, $32-38 হয়ে গেল। তো এরম করতে করতে প্রতিদিন তার বিনিয়োগটা আবার দেয়, আবার কিছু আসে, আবার কিছু দেয়, আবার কিছু আসে, এরম করতে করতে জোর অনেক টাকা হয়ে গেল। এবং একটা লোক রাখলো এবার, এবং সেখানে 2-3টে ঝুড়ি করে সারাদিন যায়। তারপরে কি করলো, ওই বিনিয়োগ দিয়ে আরও কিছু হয়ে গেল। কি করলো, যে শুধু মাথায় করে হচ্ছে না, একটা টেম্পো গাড়ি কিনে ফেলে। আবার ওই একটা লোকে হচ্ছে না, আরও 2টো লোক রাখে। এরম করে করে বড় হয়ে গেল। এবার দেখা গেলো যে যোগাযোগ হয়ে গেলো অনেক টমেটোর ব্যবসায়ীদের। উনি কী করলেন, টমেটো ব্যবসায়ীদের সাথে যোগ হয়ে গেল ওনার আরও বিনিয়োগ করলেন, আরও টাকা হলো, ট্রাক কিনলো, অনেক কর্মচারী রাখলো। এবার দেখলো একটা বড় অফিস দরকার। তো উনি বাজারে একটা বড় অফিস করলেন, সবাই দেখা করতে আসে, উনি তো দেখা করার সুযোগ পান না, দেখা করতে আসে, কথা বলতে আসে, ডিল হয়। তো একটা বিরাট সুন্দর অফিস করলো, সুন্দর বিজনেস চলছে। একদিন অফিসে বসে আছে, গাড়ি নিয়ে 2-4টে লোক ঢুকলো। লোক ঢুকে বলছে, স্যার এত বড় জিনিস, এত বড় জায়গা, দারুণ, আমরা ইন্স্যুরেন্স কোম্পানি থেকে এসেছি। স্যার আপনার তো এত কিছু, হঠাৎ করে যদি আগুন লেগে যায়, চুরি হয়ে যায়, ডাকাতি হয়, তাহলে আপনি ক্লেম পাবেন। তো উনি ভাবলেন ভালো প্রস্তাব, তো ইন্স্যুরেন্স করে রাখি, কত আর টাকা যাবে। তো ইন্স্যুরেন্স শুরু করে দিলেন, কম্পিউটারে লিখছে। একদম শেষে এসে বলছে, স্যার মেল আইডিটা বলুন। বলছে আমার মেল আইডি নেই। তো মাথা তুলে অবাক হচ্ছে, স্যার আপনি এত বড় বিজনেস চালাচ্ছেন, মেল আইডি নেই? বলছে হ্যাঁ নেই। কেন? বলছে স্যার মেল আইডি থাকলে আমি এতদিন ওই বড় কোম্পানির ঝাড়ুদার হতাম। দ্য পিপল টার্ন ব্যাক, মানুষগুলো ফিরে চলে গেল। স্যার মেল আইডি থাকলে, যদি আমার মেল আইডিটা থাকতো, তাহলে এতদিন আমি ওই বড় কোম্পানির ঝাড়ুদার থাকতাম, আমি এই বড় বিজনেস শুরু করতে পারতাম না। আই হ্যাভ এন মেল আইডি, প্লিজ ইউ মে গো, আপনারা যেতে পারেন। বাকিটা ইতিহাস। তাহলে তার কি ছিল, $20, ফ্রম হোয়ার টু হি হ্যাজ গ্যান হোয়ার। তো আমাদের যেইটা নেই সেটাও কিন্তু আমাদের একটা শক্তি, আমাদের যেটা নেই সেটাও আমাদের একটা শক্তি। জাস্ট উই হ্যাভ টু বিলিভ ইন আওয়ার সেলফ। তো আমরা আমাদের নিজেরা যেই কাজ করব মন থেকে, আমাদের পরবর্তী প্রজন্ম শিক্ষায় আমরা যতটুকু জানি তাদের মধ্যে দেওয়ার চেষ্টা করি, এবং এরকমভাবে একটু একটু করে একটা আলোকিত সমাজ তৈরি হয়। আমি বিশ্বাস করি যে আগামী কোনো দিন যদি এই মঞ্চে আবার আসি, এখানে এটা আরও অনেক বেশি ভরপুর হবে, এখানকার চিত্র আরও অনেক বেশি বদলাবে, এবং আপনি একা বদলালে একটা পরিবার বদলাচ্ছে, পরিবার বদলাতে বদলাতে একটা সমাজ বদলাবে, আরও পৃথিবী বদলাবে। তাহলে চিন্তা ভাবনাটা আমাদের আজ থেকে একটু বদলানোর জায়গাটা তৈরি হোক। আই হোপ ইনশাল্লাহ কি আমি খুব অগোছলভাবে আপনাদের কিছু কথা বোঝাতে পেরেছি। দেয়ার আর সো মেনি টু টেল, অনেক কিছু বলবার এবং জানবার থাকে, বাট আফটার দিস যতটুকু আমি শুনলাম ততটুকু আমি ধারণ করি আমার ক্ষেত্রে। সে যেই ক্ষেত্রে হোক, আপনি যখন একজন সুস্থ সবল মানুষ হয়ে আগামীতে হয়ে উঠবেন, তাহলে আপনি বাঁচতে শুরু করছেন। এতদিন আমার অস্তিত্ব ছিল, তাহলে অস্তিত্বটাকে ছেড়ে আমার বাঁচার জায়গাটা কিন্তু হয়ে গেল। একটা কথা, ওই যে সাফল্য ছাড়া, একটা সাকসেস ছাড়া এই পৃথিবী কাউকে মনে রাখে না কখনো। তো যে জীবনটা পেয়েছি সেই জীবনটা একটা দারুণ জায়গায় নিয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, কাজ করো, পরিশ্রম করো, নিজেকে বিলিয়ে দাও, দারুণ জায়গায় যাও। বিশ্রাম চাইছো, পুরো কবর পড়ে রয়েছে বিশ্রামের, অনেক বছর বিশ্রাম করো। সো আই হোপ দ্যাট উই উইল টার্ন। আমরা আজকে থেকে যদি দুজন এখান থেকে এই কথা, এখানকার সেমিনার এই ধারণ করে অনেক দূরে যান, আমাদের এই শ্রমটা সার্থক হবে। অ্যান্ড আব ইনশাআল্লাহ কি অনেক কিছু বলবার পরে ভুলভ্রান্তি হলে ক্ষমা করবেন। আর কথায় কথা বাড়ে, তাই বলি ছোট্ট করে আজ এইটুকু থাকুক, বাকি কথা নিশ্চয়ই আবার অন্য কোনো মঞ্চ হবে। ততক্ষণে সবাই মিলে ভালো থাকবে।